তিতলি, তোকে বলেছিলাম টাইম কলে জল এলে খাবার জল বালতি আর বোতলে ভরে রাখতে, কিন্তু তুই তো দেখছি বালতি আর বোতলে জল ভরার বদলে সারা ঘর জলে ভাসিয়েছিস। তোকে একটা কাজ দিয়েও শান্তি নেই, তাই তো? মা, আমি তো বালতিতে জল ভরে এনে রেখেছিলাম, কিন্তু হঠাৎ করে বালতিটা নিয়ে আসতে গিয়ে আমার হাত থেকে পড়ে গেছে। এতে আমার কি দোষ বলো? আমি কি ইচ্ছা করে জল ফেলেছি? দাও বালতিটা আবার দাও, আমি আরেক বালতি জল নিয়ে আসছি। ছাড়, অনেক কাজ করেছিস, আর কোনো কাজ করতে হবে না। কাজ করলে কোনো না কোনো একটা ঝামেলা বাঁধাস। নিজের শ্বশুর বাড়িতে গিয়ে কি করবি, এটাই আমার চিন্তা। এই তো মা বেশ ভালো একটা বুদ্ধি দিয়েছে। শ্বশুর বাড়িতে গিয়ে আমার শাশুড়ি মা যখন আমাকে এরকমই কোনো কাজ করতে বলবে, তখন আমি ঠিক একইভাবে কাজ বিগড়ে দেব, যাতে আমার শাশুড়ি মা আমাকে কোনো কাজ করতেই না বলে। এভাবেই দিন কাটতে থাকে, আর দেখতে দেখতে তিতলির জন্য অক্ষয়ের বিয়ের সম্বন্ধ আসে। আর খুব তাড়াতাড়ি তিতলি এবং অক্ষয়ের ধুমধাম করে বিয়ে হয়। কিন্তু বিয়ের পরের দিন তিতলি সকাল 7টা পর্যন্ত ঘুমাচ্ছে দেখে তার শাশুড়ি মা অনিলা দেবী তিতলিকে ডাকতে যায়। সকাল 7টা বেজে গেল। নতুন বৌমা, তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? বাড়ির বউ কোথায় সকালে উঠে সবাইকে চা পরিবেশন করবে তা নয়, তোমাকে তো দেখছি আমাকেই চা করে খাওয়াতে হবে। আসলে মা, আমি ভালো চা করতে পারি না। আমি বাপের বাড়িতে থাকতেও কোনোদিনও চা করতাম না, কারণ আমার হাতে চা খেতে ভালো হয় না। আমি চা করলে আপনার পছন্দ হবে না, সেই জন্য আমি চা করতে যাইনি। তা বললে কি করে হবে? খারাপ হোক কিংবা ভালো হোক, এখন থেকে তোমাকেই রান্না করতে হবে। চা যদি তুমি না বানাও তাহলে কি করে ভালো বানাতে শিখবে? আমাকে আদা গোলমরিচ দিয়ে দুধ চা করে এনে দাও। শাশুড়ি মায়ের তাড়া খেয়ে তিতলি বিছানা থেকে উঠে চা করার জন্য রান্নাঘরে চলে যায়। আর সকাল সকাল ঘুম থেকে ওঠার ফলে তিতলি ভীষণ পরিমাণে রেগে যায়। আমাকে চা করার জন্য তোমরা সকাল 7টায় আমাকে উঠিয়ে দিয়েছো। তোমাদেরকে আমি চা করে খাওয়াচ্ছি, এমন চা করে খাওয়াবো না সারা জীবন আমার চায়ের কথা মনে থাকবে। মজা দেখাচ্ছি। এই বলে তিতলি 1 কাপ জলের মধ্যে 100 গ্রাম আদা, 15টা গোলমরিচ দিয়ে সেটাকে ফুটিয়ে গুঁড়ো দুধ এবং চা পাতা মিশিয়ে নামিয়ে নেয়। আর সেই চা তিতলি তার শাশুড়ি মাকে খেতে দেয়। কিন্তু সেই চা খাওয়ার পর অনিলা দেবী ভীষণ পরিমাণে কাশতে শুরু করে। এটা কি বানিয়েছো তুমি? এত আদা কেউ চায়ে দেয়? এই চা খেয়ে আমার গলাটা জ্বলে গেল। তোমার কি সাধারণ বুদ্ধিটুকু নেই? 1 কাপ চায়ে কতটুকু আদা বা গোলমরিচ দিতে হয় তুমি জানো না? আমি তো আপনাকে আগেই বললাম যে আমি চা করতে পারি না, আমার চা কারোর পছন্দ হয় না, তবুও আপনি আমাকে জোর করে চা করতে পাঠালেন। আমি তো জানতাম আমার হাতে চা আপনার ভালো লাগবে না, এবার থেকে আপনিই চা করবেন। এই বলে তিতলি সেখান থেকে চলে যায়। আর অনিলা দেবী ভীষণ পরিমাণে অবাক হয়। দেখতে দেখতে এভাবে সেই দিনটা কাটে। পরের দিন, বৌমা, আজকে আমাদের বাড়িতে দুপুরবেলা অক্ষয়ের কাকাদের বাড়ি থেকে বেড়াতে আসছে। তোমাকে রান্না বান্না করতে হবে না, তুমি শুধু আমার হাতে হাতে একটু সাহায্য করে দিও, তাহলেই হবে। তিতলিকে রান্না বান্না করতে হবে না শুনে সে খুবই খুশি হয়। তাই তিতলি তখনই শাশুড়ি মায়ের কথায় রাজি হয়ে যায়। দুপুরবেলা অনিলা দেবী লাউ চিংড়ি, কুমড়ো পোস্ত, নবরত্ন কোরমা, চিকেন কাবাব, মাটন, ডাক বাংলো এবং পোলাও রান্না করে। বৌমা, যাও খাবার টেবিলে প্লেট সাজিয়ে জলের গ্লাসগুলো রেখে এসো। অতিথিরা এখনই চলে আসবে। আর 3 তলার ছাদে আমের আচার আর তেঁতুলের আচারের কৌটোগুলো রাখা আছে, সেগুলো নিয়ে এসো। এই শুনে তিতলি টেবিল সাজিয়ে আসে, কিন্তু জলের গ্লাসগুলো প্লেটের পাশে রাখে না। অন্যদিকে 3 তলায় গিয়ে আচারের কৌটোগুলো সে চিলেকোঠার ঘরে লুকিয়ে রেখে আসে। বৌমা, বাজারে যাওয়ার সময় লেবু আনতে একেবারে মনে ছিল না। তুমি একটা কাজ করো, আমাদের বাগানের লেবু গাছ থেকে 5টা লেবু ছিঁড়ে নিয়ে এসে দাও। শাশুড়ি মায়ের মুখে এভাবে একটার পর একটা হুকুম শুনি তিতলি খুবই রেগে যায়। কিন্তু সে বাধ্য হয়ে আবার বাগানে যায় লেবু নিয়ে আসতে। কিন্তু লেবু নিয়ে আসার পর তিতলি এবার মনে মনে কাজ বিগড়ে দেওয়ার ফোন দিয়ে আটে। বৌমা, প্রথমে মটন ডাক বাংলোর কড়াইটা ধরে টেবিলে রেখে এসো। একেবারে কড়াই থেকে সবার পাতে পাতে তুলে দেব। মটনটা রাখা হয়ে গেলে একে একে বাকি খাবারগুলো টেবিলে নিয়ে যাবে। এই বলে অনিলা দেবী রান্নাঘর থেকে চলে যায়। কিন্তু তিতলি মটনের কড়াইটা রান্নাঘর থেকে নিয়ে আসতে গিয়ে ইচ্ছাকৃতভাবে হাত থেকে ফেলে দেয় আর নিজেও পড়ে যাওয়ার নাটক করে। সেই সাথে মটনের কড়াইয়ের নিচে তিতলি নিজের হাতটা রেখে দেয় আর মটনের ঝোল ইচ্ছাকৃতভাবে গায়ে মেখে নেয়। আর এমন সময় পড়ে যাওয়ার শব্দ পেয়ে অনিলা দেবী সেখানে ছুটে আসে। সবকিছু আমার জন্য হলো। আমি বড় কড়াইটা ধরে টেবিলে রাখছিলাম,
কিন্তু নিচে দেখতে না পেয়ে মেঝেতে হোঁচট খেয়ে পড়ে গেছি, সমস্ত মাটনটা নষ্ট হয়ে গেল। কি আর করা যাবে, নাও তুমি এবার ওঠো, সারা গায়ে মাটনের ঝোল ছড়িয়ে গেছে, একটু দেখে শুনে কড়াইটা আনবে তো। শাশুড়ি মা এই কথা বললে আমার হাতে ভীষণ ব্যথা করছে মা, মাটনের বড় কড়াইটা আমার হাতের উপর এসে পড়েছে। উফ, তার উপর গরম গরম মাটনের ঝোল পড়ে ভীষণ জ্বালা পোড়া করছে। বৌমার এরকম অবস্থা দেখে অনিলা দেবী ঘাবড়ে যায়, তাই অনিলা দেবী তখনই বৌমাকে ঘরে গিয়ে স্নান করতে বলে, যার ফলে তিতলি তখনই ঘরে চলে যায়। তবে স্নান করার পর সে নিজের হাতে ব্যান্ডেজ করে নেয়, যাতে তাকে আর বাড়ির কোনো কাজ করতে না হয়। অন্যদিকে অনিলা দেবী টেবিলে গিয়ে দেখে জলের গ্লাস রাখা নেই, আর আচারের কৌটোগুলো নিচে এনে রাখা নেই, যা দেখে অনিলা দেবী তখনই আচারের কৌটো নিতে ছাদে চলে যায়। আচারের কৌটোগুলো কোথায় গেল? আমি বৌমাকে বললাম আচারগুলো নিচে নিয়ে গিয়ে রাখতে, বৌমাকে তো ছাদে উঠতে দেখলাম, তাহলে আচারগুলো কোথায় রাখলো? নিচেও তো নেই। এই বলে আচার খুঁজতে খুঁজতে অনিলা দেবী চিলেকোঠার ঘরে ধুলো ময়লার মধ্যে আচারগুলো খুঁজে পায়, কিন্তু সেই বিষয়ে অনিলা দেবী বৌমাকে কিছুই বলে না। সে চুপচাপ নিচে নেমে এসে অতিথিদের একা একা খাবার পরিবেশন করে। সবার খাওয়া দাওয়া হয়ে গেলে বাসন মেজে ঘরবাড়ি পরিষ্কার করে নেয়। এমনকি রাত্রিবেলাতেও তিতলি হাতে ব্যথার নাটক করলে অনিলা দেবী নিজেই রান্নাবান্না করে। দেখো কেমন মজাটা দেখালাম, যদি আমার শাশুড়ি মা শুধরে যায় তো ভালো, তা না হলে আমাকে আরো বেশি বেশি করে কাজ বিগড়ে দিতে হবে। পরের দিন সকালে অনিলা দেবী অক্ষয়কে ব্রেকফাস্ট এবং লাঞ্চ বানিয়ে প্যাক করে দেয়, কিন্তু অক্ষয় টিফিন বক্সটাই নিয়ে যেতে ভুলে যায়। আর সেদিন সকাল সকাল কেউ ডাকতে না ডাকতেই তিতলির ঘুম ভেঙে যায়, কিন্তু অনেকক্ষণ ধরে ঘুম থেকে কেউ ডাকতে না আসায় তিতলি বিছানায় শুয়ে শুয়ে ফোন ঘাটে। কিন্তু তখনই অনিলা দেবী সেখানে চলে আসে। আজকে দেখছি তোমার তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, এই তো হাতের ব্যথাটাও সেরে গেছে, কি সুন্দর ফোন ঘাটতে পারছো। তোমার মায়ের কাছে শুনেছি তুমি নাকি স্কুটি চালাতে পারো, আমাকে একটু স্কুটি করে অক্ষয়ের অফিসে দিয়ে এসো, অক্ষয় টিফিন বক্সটা নিয়ে যেতে ভুলে গেছে। তিতলি আবার শাশুড়ি মায়ের হুকুম শুনে খুবই রেগে যায়, কিন্তু সে মুখের উপর না করতে পারে না, তাই তখনই শাশুড়ি মাকে স্কুটির পেছনে বসিয়ে অক্ষয়ের অফিসের দিকে রওনা দেয়। তবে রাস্তা দিয়ে যেতে যেতে তিতলি ইচ্ছা করে একটা লোককে ধাক্কা মেরে দেয়, আর তিতলিকে এভাবে ধাক্কা মারতে দেখে ট্রাফিক পুলিশ তিতলির কাছে এসে 1000 টাকা ফাইন করে, যার ফলে অনিলা দেবীকে 1000 টাকা ফাইন দিতে হয়। কি মরতে যে আমি তোমাকে স্কুটি করে নিয়ে আসতে বললাম কি জানি, তার চেয়ে ভালো আমি অটো করে চলে গেলে কখন পৌঁছে যেতাম, আর আমার 1000 টাকাও খরচ হতো না। গাড়ির ব্রেকটা তো ফেল হয়ে গেছে, আমি কি করব বলুন, গাড়ির ব্রেকটাই তো ঠিক নেই। এই শুনে অনিলা দেবী কোনো উত্তর দেয় না, আর কিছুক্ষণের মধ্যেই তিতলি এবং তার শাশুড়ি মা অক্ষয়ের অফিসে গিয়ে পৌঁছায়। অক্ষয়, এই নে তোর টিফিন বক্স, আর বাড়িতে স্কুটিটা যে কিনে রেখেছিস, কিন্তু স্কুটির ব্রেকটা ঠিক করাস না কেন? আজকে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, 1000 টাকা ফাইন দিয়ে তো বেঁচে গেলাম। এসব কি বলছো মা? আমি তো কাল স্কুটি সার্ভিসিং করিয়ে এসেছি, গাড়ির ব্রেক সমস্ত কিছু তো ঠিকই আছে, কিন্তু তুমি এখানে স্কুটি করে এসেছো, তিতলি চালিয়ে নিয়ে এসেছে? হ্যাঁ, বৌমা স্কুটিটা চালিয়ে এনেছে, কিন্তু তোর স্কুটির যদি ব্রেক ঠিক থাকে তাহলে তিতলি আমাকে বললো কেন যে স্কুটির ব্রেক ফেল হয়ে গেছে? আজকে সকালে তোর পিসি ঠাকুমার ফোন এসেছিল, ওনার নাকি ভীষণ শরীর খারাপ। তুই একটা কাজ কর, আজকেই অফিসে বলে 5 দিনের ছুটি নে, আমরা কালকেই গ্রামের বাড়িতে যাব। অক্ষয় মায়ের কথা মতো অফিস থেকে 5 দিনের ছুটি নেয়, আর সেদিন অনিলা দেবী তিতলির সঙ্গে বাড়িতে যাওয়ার পথে প্রচুর শাকসবজি, মাছ, মাংস, ডিম কিনে নিয়ে যায়। আর ঠিক পরের দিন অনিলা দেবী তার বৌমাকে বলে, বৌমা, অক্ষয়ের পিসি ঠাকুমার ফোন এসেছিল, ওনার ভীষণ শরীর খারাপ, তাই আমরা ওনাকে দেখতে যাচ্ছি। অক্ষয়ও আমার সঙ্গে গ্রামে যাবে, তোমার গ্রামে থাকতে খুব অসুবিধা হবে, তাই তোমাকে আমি নিয়ে যাচ্ছি না। তোমার জন্য যথেষ্ট খাবার ফ্রিজের মধ্যে রাখা আছে, তুমি তোমার মতো করে খেয়ে নিও, কেমন? কিন্তু মা, আমি একা থাকবো কিভাবে? আমার যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আমি কি করব? তোমার কোনো অসুবিধা হবে না, তোমার কোনো চিন্তাও নেই, বাড়িতে মানুষ কম হলে তোমাকে কোনো কাজও করতে হবে না। এই বলে অনিলা দেবী অক্ষয়কে সঙ্গে নিয়ে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পিসি ঠাকুমার শরীর খারাপ বলে হঠাৎ এরকম তিতলিকে রেখে আমরা গ্রামের বাড়িতে কেন যাচ্ছি? ওর যদি কোনো অসুবিধা হয় তখন কি হবে? তিতলিকে সাথে নিয়ে এলে ভালো হতো না? তোর পিসি ঠাকুমার শরীর ভালোই আছে, আমি বৌমাকে মিথ্যা কথা বলেছি। তোর বউ একটা ভীষণ পাজি মেয়ে, ও ভীষণ অলস, তিতলি কোনো কাজ করতে চায় না, তাই এতদিন ধরে আমি ওকে যেই কাজই করতে বলেছি ও কোনো না কোনো ভাবে সব কাজ বিগড়ে দিয়েছে। তাই তিতলি কয়েকটা দিন একা একা থাকুক,
তাহলেই ওর অলসতা কেটে যাবে। আর আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে তোর বউয়ের হাতে কোনো টাকা পয়সাও দিয়ে আসিনি। এই বলে তারা গ্রামের বাড়িতে চলে যায়। অন্যদিকে তিতলির কাছে টাকা না থাকায় তিতলি অনলাইনে খাবার অর্ডার করতে পারে না। বাধ্য হয়ে তাকে ফ্রিজে রাখা শাকসবজি কিংবা মাছ রান্না করে খেতে হয়, আর বাড়ির অন্যান্য কাজকর্মও করতে হয়। কাপড় কাচা, বাসন মাজা, জল তোলা ইত্যাদি একা একা করতে গিয়ে তিতলি প্রায় হাঁপিয়ে ওঠে। কিন্তু 2-3 দিন নিজের হাতে রান্না করা বাজে খাবার খেয়ে তিতলি নিজের ভুল বুঝতে পারে। তাই সে তখনই তার শাশুড়ি মাকে ফোন করে। মা, আপনি দয়া করে তাড়াতাড়ি বাড়ি চলে আসুন। আমি কিছু রান্না বান্না করতে পারছি না। আপনার হাতে হাতে আমি সমস্ত কাজ করে দেব, আর আপনার কাছ থেকে আমি সব কাজ ঠিকঠাক ভাবে শিখে নেব। আমি এভাবে আর থাকতে পারছি না। তিতলির মুখে এমন কথা শুনে অনিলা দেবী খুবই খুশি হয়। তাই পরের দিনই অনিলা দেবী এবং অক্ষয় বাড়িতে ফিরে আসে, যা দেখে তিতলি হাত ছেড়ে বাঁচে। আর সেদিনের পর থেকে তিতলি আর কখনো কোনোদিনও কোনো কাজ নষ্ট করার চেষ্টা করে না। বরঞ্চ শাশুড়ি মা কোনো কাজ দিলে তিতলি খুবই যত্ন সহকারে সেই কাজটা সম্পন্ন করে। আর এভাবেই সে সুখে শান্তিতে শ্বশুর বাড়িতে বসবাস করতে থাকে। পুষ্পিতা দেবী তার একমাত্র ছেলে রণজিতের সঙ্গে বাস করত। স্বামী মারা যাওয়ার পর পুষ্পিতা দেবী নিজের ছেলেকে খুবই আদর যত্ন করে মানুষ করে তুলেছিল। ছেলেকে মানুষের মতো মানুষ করার জন্য পুষ্পিতা দেবীকে কঠোর পরিশ্রমও করতে হয়েছিল। সেই কারণে রণজিৎ তার মাকে খুবই ভালোবাসতো। একদিন রণজিৎ তার মায়ের কাছে এসে বলে সে তার পছন্দ করা মেয়ে ললিতাকে বিয়ে করতে চায়। ছেলের খুশির জন্য তার মা বিয়েতে সম্মতি প্রদান করে। রণজিৎ এবং ললিতার বিয়ের 1 মাস হতে না হতেই পুষ্পিতা দেবী রণজিতের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পায়। রণজিৎ আর আগের মতো নেই। এখন সে সবসময় তার বউয়ের কথা শুনে ওঠা বসা করে। একদিন, মা, আজকে ললিতার শরীরটা ভালো নেই, ও আজকে বাড়ির কোনো কাজ করতে পারবে না বলছে। তাই তুমি আজকে বাড়ির কাজ আর রান্না বান্নাটা করে নিলে খুব ভালো হতো। তোর বউ কি এমন করে বলতো? সব কাজ তো আমাকেই করতে হয়। তুই এমন ভাবে বলছিস যেন সারাদিন আমি পায়ের উপর পা তুলে বসে থাকি আর তোর বউ সব কাজ করে। এরকম করে বলছো কেন মা? বিয়ের আগে তো ললিতা বাড়িতে কোনো কাজ করতো না, তাই এখানে এসেই হঠাৎ করে ও এত কাজ করবে কি করে বলো তো? ওর তো একটু সময় লাগবে। আচ্ছা শোন, আজকের কাজগুলো আমি করে নিচ্ছি, কিন্তু কালকে আমি তোর পিসির বাড়িতে যাব। আমি মোটামুটি 1 মাস তোর পিসির বাড়িতে থাকবো। এই 1 মাসে তোর বউ ঘর সংসারের সব কাজ সামলে নেবে তো? এটা তো আমি বলতে পারবো না মা, তুমি এখন রান্নাটা করে নাও। আমি এই ব্যাপারে ললিতার সঙ্গে কথা বলে তারপর তোমাকে জানাবো, কেমন? কেন, তোর বউয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোর নেই? সেটা নয় মা, ও তো এই বাড়িতে নতুন, বলো। 1 মাস ধরে বাড়ির সমস্ত কাজকর্ম করা তো খুব কষ্টকর ব্যাপার হবে, তাও আবার একা একা। ও পারবে কিনা সেটা ওকেই জিজ্ঞাসা করা উচিত। ও, মাত্র 1 মাস ধরে তোর বউ কাজ করবে বলে তোর খুব কষ্ট হচ্ছে বল? আমি যে সারাটা জীবন ধরে একইভাবে কাজ করে আসছি, আমার কি কষ্ট হয় না? বিয়ের পর তুই বউয়ের গোলাম হয়ে গেছিস। তুই তোর বউয়ের পোষা কুত্তা হয়ে গেছিস। সব সময় বউয়ের কাছে গিয়ে লেজ নাড়াতেই থাকিস। মা, তুমি কিন্তু বড্ড বেশি বলছো। ছোট একটা জিনিস নিয়ে এত বেশি বাড়াবাড়ি করে একদম ঠিক নয়। আমি পুষ্পিতাকে বলছি। এই বলে রণজিৎ সেখান থেকে চলে যায়। বেশ অনেকক্ষণ হয়ে গেলেও ললিতা তার শাশুড়ি মায়ের কাছে এসে কিছু জানায় না বলে পুষ্পিতা দেবী নিজেই তাদের ঘরে চলে যায়। কি হলো বৌমা, রণজিৎ তোমাকে কিছু বলেনি? হ্যাঁ মা, বলেছে, কিন্তু এ বিষয়ে আমি আপনাকে কিছু বলতে পারবো না। যা বলার আমি আপনার ছেলেকে বলে দিয়েছি, এবার আপনার ছেলেই আপনাকে বলে দেবে। এই বলে ললিতা সেখান থেকে চলে যায়। মা, ললিতা বলছে যে ও সংসারের সমস্ত দায়িত্ব সামলাবে, তুমি যদি ওকে বাড়ির চাবি হাতে দাও। বাড়ির চাবি বলতে লকার, আলমারির সমস্ত কিছু চাবি ওকে দিতে হবে, তবে ও সমস্ত দায়িত্ব নেবে। ঠিক আছে, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, নতুন করে কিছু বলার নেই। তুই সত্যি বউয়ের পোষা কুত্তা হয়ে গেছিস। আমি কোথাও যাব না। আমি আসলে তোকে পরীক্ষা করে দেখছিলাম তুই আগের মতোই আছিস নাকি বদলে গেছিস। এই বলে পুষ্পিতা দেবী সেখান থেকে চলে যায়। এরকম ভাবেই কিছুদিন কাটে। একদিন পুষ্পিতা দেবীর ওষুধ শেষ হয়ে যাওয়ায় সে তার ছেলের কাছে যায়। বাবা রণজিৎ, আমার ওষুধগুলো শেষ হয়ে গেছে, আমাকে ওষুধগুলো কেনার জন্য টাকা দে না বাবা। ঠিক আছে মা, তুমি দাঁড়াও, আমি টাকা নিয়ে আসছি। তুমি এখানেই বসো, আমি এখনই আসছি। রণজিৎ নিজের ঘরে টাকা নিতে চলে যায়। তাকে আলমারি থেকে টাকা বের করতে দেখে ললিতা ভীষণ পরিমাণে রেগে যায়। তোমার হাত তো দেখছি বড্ড লম্বা হয়ে গেছে, তোমার হাত এবার ছোট করতে হবে। যখনই মা টাকা চাইবে তখনই তোমাকে 2 হাত ভর্তি করে টাকা দিতে হবে। তুমি একবারও আমাদের ভবিষ্যতের কথা ভাবো না কেন? সব সময় সব টাকা মায়ের পেছনেই নষ্ট করে দেবে। এক কাজ করো না, আলমারিতে যা টাকা আছে সব মায়ের কাছে নিয়ে গিয়ে উজাড় করে দাও। আরে আরে, তুমি রাগ করছো কেন? তুমি বলো না আমি কি করব। মা তো আমার কাছে এসে টাকা চাইলো, ওষুধ শেষ হয়ে গেছে বললো।
কি করবে মানে? আমি যা বলবো তাই করবে? টাকা চেয়েছে সেটা আগে এসে আমাকে বলতে হবে না? আমি হ্যাঁ বলার আগেই তুমি তোমার মাকে বললে কেন যে তুমি টাকা দেবে? এরকম ভাবে ললিতা বেশ কিছুক্ষণ ধরে রণজিতের সঙ্গে কথা কাটাকাটি করতে থাকে। কিছুক্ষণ পরে রণজিৎ খালি হাতে বাইরে বেরিয়ে আসে। মা, আসলে আমার কাছে টাকা নেই, ওর কিছু দরকারি জিনিস কিনতে হবে। ওই টাকাটা আমি এখন তোমাকে দিয়ে দিলে ললিতার সমস্ত দরকারি জিনিস কিনতে পারবে না, তাই আমি তোমাকে সামনের মাসে বেশি করে টাকা দিয়ে দেবো, কেমন? আচ্ছা ছাড়, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। বারে বারে তোকে আমার একটা কথাই বলতে ইচ্ছা করে। অনেকের মুখেই শুনেছিলাম ছেলেরা বিয়ের পর বউয়ের গোলাম হয়ে যায়, কিন্তু তুই যে এত বড় গোলাম হয়ে যাবি সেটা আমার ধারণা ছিল না। এই বলে পুষ্পিতা দেবী সেখান থেকে নিজের ঘরে চলে যায়। তার কাছে জমানো যা টাকা ছিল সেগুলো নিয়ে সে ওষুধ কিনতে চলে যায়। এরকম ভাবেই সময় অতিবাহিত হতে থাকে। একদিন, ডার্লিং, আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে এসো না, আমার কফি খাওয়ার খুব ইচ্ছা করছে। আর সাথে যদি কোনো পকোড়া বানিয়ে নিয়ে আসতে পারো তাহলে তো খুবই ভালো হয়। হ্যাঁ ডার্লিং, এই তো আমি এখনই যাচ্ছি। তুমি শুধু কিসের পকোড়া খাবে বলো? থাক, বলতে হবে না, তোমার ফেভারিট চিকেন পকোড়া বানিয়ে নিয়ে আসছি। ওয়াও, আমার বেবিটা কত কিউট, আমার সব কথা শুনে চলে। দূর থেকে দাঁড়িয়ে পুষ্পিতা দেবী এমন দৃশ্য দেখতে থাকে, কিন্তু তার কিছু বলার থাকে না। সে মনে মনে শুধু দুঃখ করতে থাকে। এমন সময় রণজিৎ ঘরের বাইরে বেরোতেই তার মাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে। কি হলো মা, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? কিছু বলবে নাকি তুমি? আমিও তোর কাছেই আসছিলাম। এই বর্ষার মরশুমে আমার কফি আর চিকেন পকোড়া খাওয়ার খুব ইচ্ছা করছিল। এখানে এসে দেখলাম তোর বউ তোকে কফি আর চিকেন পকোড়া বানাতে বলছে। যাক, ভালোই হলো, তুই আমার জন্য এক কাপ কফি আর বেশি করে চিকেন পকোড়া বানাস। আসলে মা, তুমি তো জানো আমি রান্না করতে পারি না। আমি কি আগে কখনো রান্না করেছি তুমি বলো? আমি কফি আর চিকেন পকোড়া বানাতে পারবো না বলেই তোমার কাছে যাচ্ছিলাম, তোমাকে বানিয়ে দিতে বলবো বলে। আর তুমি তো উল্টা আমাকে এসেই হুকুম করছো। ললিতা না হয় জানে না আমি রান্না করতে পারি না, কিন্তু তুমি জানার পরও এরকম করছো। তুই রান্না করতে পারিস না এটা তোর বউকে বলে দিলেই হতো। তোর বউকে না বলে তুই এটা এখন আমাকে বলছিস কেন? ললিতা এত ভালোবেসে আমার কাছে কিছু একটা খেতে চেয়েছে, আমি ওকে কিভাবে না বলতাম বলো তো? আমি ওর মুখের উপর না বলতে পারিনি। ঠিক আছে ছাড়ো, তুমিও যদি হেল্প না করো তাহলে আমাকে কফি আর পকোড়া বানাতে হবে। কোনো ঠিক নেই, রান্না করতে গিয়ে হাত পা পড়ে যেতেও পারে, জানি না বাবা। না বাবা, তোকে রান্না করতে হবে না কিছু। তুই আমার একমাত্র ছেলে, তোর কষ্ট আমি কিভাবে দেখতে পারি বল? তুই বস, আমি কিছুক্ষণ পরেই কফি আর চিকেন পকোড়া বানিয়ে নিয়ে আসছি। থ্যাংক ইউ মা, তুমি খুব ভালো। মা, ললিতা যেন জানতে না পারে যে কফি আর চিকেন পকোড়া তুমি বানিয়েছো, তা না হলে আবার আমার সঙ্গে ঝগড়া করবে। এই বলে রণজিৎ সেখান থেকে চলে যায়। পুষ্পিতা দেবীও আর কিছু না বলে রান্নাঘরের দিকে যায়। এরকম ভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। দিনের পর দিন রণজিতের মধ্যে আরো পরিবর্তন লক্ষ্য করা যায়। এখন সে প্রতিটি পদক্ষেপে ললিতার কথা শুনে চলে। একদিন, রণজিৎ, আজকে আমার রান্না করার দিন। কালকে মা রান্না করেছিল, মা আজকে আমাকে রান্না করতে বলছে। কিন্তু রণজিৎ, আমার রান্না করার একদমই ইচ্ছা করছে না। তুমি মাকে গিয়ে বলো না কালকে রাতের যে খাবারগুলো বেঁচে গেছে মা যেন ওই খাবারগুলো আজকে খেয়ে নেয়। সে না হয় ঠিক আছে, মা ওই বাসি খাবারগুলো খেয়ে নেবে, কিন্তু আমরা দুজন কি খাবো? আমার আজকে বাইরের খাবার খাওয়ার ইচ্ছে করছে। তুমি বাইরে থেকে চিকেনের কিছু আইটেম অর্ডার করো, আমরা দুজনে মজা করে চিকেন খাবো, ওকে? এই শুনে রণজিৎ তার মায়ের কাছে চলে যায়। মা, কালকের যে বাসি খাবারগুলো আছে ওগুলো তুমি খেয়ে নাও, কারণ আজকে ললিতার বাইরের খাবার খুব ইচ্ছে করছে। ও চিকেনের বিভিন্ন আইটেম খাবে বলছে। তুমি তো চিকেন খেতে চাও না, চিকেন খেলে তোমার তো পেট খারাপ করে। আর ললিতার মতো আমারও চিকেন খেতে খুব ভালো লাগে, তাই। হ্যাঁ, সে তো তোর ভালোই লাগবে। কুকুররা চিকেন খেতে ভালোবাসে, আর তুই তো তোর বউয়ের পোষা কুত্তা। চিকেন তোর ভালো লাগবে এটা তো স্বাভাবিক। তুই তোর মাকে এভাবে কষ্ট দিচ্ছিস তো? যেই মা তোকে জন্ম দিয়েছে সেই গর্ভধারিণী মাকে তুই এত কষ্ট দিচ্ছিস, দেখবি কোনোদিন তুই সত্যি সত্যি কুত্তা হয়ে যাবি। এই কথা শুনে রণজিতের খুবই খারাপ লাগে। মায়ের বলা কথাগুলো শুনে তার টনক নড়ে। আমি কি তাহলে সত্যি সত্যি মায়ের সঙ্গে অন্যায় করছি? আমি তো এই ব্যাপারটা নিয়ে আগে কখনো ভেবে দেখিনি। না, আমাকে কিছু একটা করতে হবে, এরকম ভাবে আর চলবে না। এই বলে সে বাড়ির বাইরে বেরিয়ে যায়। সে ললিতার কথা মতো রেস্টুরেন্ট থেকে চিকেনের বিভিন্ন আইটেম কিনে নেয়। সেই সাথে সে রাস্তা থেকে একটা কুকুর ধরে ব্যাগে করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসেই সে ওই ব্যাগটা লুকিয়ে রেখে দেয়। ললিতা তার ফেভারিট KFC চিকেন দেখে খুবই খুশি হয়। ওয়াও, তুমি এত কিছু এনেছো, চলো চলো তাড়াতাড়ি আমরা খেয়ে নিই এগুলো। আমার আর তর্স হয়েছে না, দেখে কত টেস্টি মনে হচ্ছে খাবারগুলো। ললিতা, কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো তো। শুধু শুধু চিকেন খেতে ভালো লাগছে না, কোল্ড ড্রিঙ্কস এর সঙ্গে খেলে খুব ভালো লাগবে। এই শুনে ললিতা রান্নাঘর থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে চলে যায়। কিন্তু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসার পর সে যা দেখে তা সে নিজের চোখেও বিশ্বাস করতে পারে না। সে দেখে রণজিৎ যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে একটা কুকুর দাঁড়িয়ে আছে। যা,
রণজিৎ কোথায় গেল? কয়েক সেকেন্ড আগেই তো এখানেই ছিল। রণজিৎ, তুমি কোথায় গেলে? আর এই কুকুরটাই বা কোথা থেকে এলো? মা, একবার এখানে আসুন তো, তাড়াতাড়ি আসুন। দেখুন না মা, আপনার ছেলে হঠাৎ করে গায়েব হয়ে গেছে, আর কুকুরটা হঠাৎ করে কোথা থেকে এলো আমি সেটাও বুঝতে পারছি না। বাড়ির দরজাটাও তো বন্ধ, তাহলে কুকুরটা এখানে কিভাবে এলো? এই শুনে পুষ্পিতা দেবী ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। বাবা রণজিৎ, তুই কোথায়? রণজিৎ, তুই কোথায় আছিস বাবা? পর্দার আড়াল থেকে রণজিৎ আস্তে আস্তে কথা বলে। আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি মা, আমাকে দেখতে পাচ্ছ না? আমি কুকুর হয়ে গেছি মা, দেখো আমি কুকুর হয়ে গেছি। ভেউ ভেউ ভেউ। কি, আমার ছেলে তাহলে সত্যি সত্যি কুকুর হয়ে গেছে? হে উপরওয়ালা, এ আমি কি করে ফেললাম? শুনেছিলাম মায়ের অভিশাপ খুব তাড়াতাড়ি লেগে যায়, কিন্তু এত তাড়াতাড়ি আমার বলা কথাটা সত্যি হয়ে যাবে সেটা তো আমি ভাবতেও পারিনি। হে উপরওয়ালা, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার অভিশাপ ফিরিয়ে নাও, আমার ছেলেকে তুমি আগের মতো করে দাও। এসব আপনি কি বলছেন মা? মানুষ কখনো কুকুর হতে পারে নাকি? কিন্তু রণজিৎ তো সত্যি সত্যি কুকুর হয়ে গেছে। হে উপরওয়ালা, আমি একটা কুকুরের সঙ্গে কিভাবে সংসার করব? সবাই এবার বলবে আমার বর একটা কুকুর, আমার জন্য এসব হয়েছে। আপনি আমাকে ক্ষমা করে দিন মা। তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? তুমি উপরওয়ালার কাছে প্রার্থনা করো যাতে উপরওয়ালা আমার ছেলেকে ফিরিয়ে দেয়। না, এসবের জন্য শুধুমাত্র আমি দায়ী। আপনি রণজিতের মা, রণজিতের জীবনে আমার যতটা অধিকার আছে আপনারও তো ততটাই অধিকার আছে, কিন্তু আমি সবসময় আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করেছি। রণজিৎকে সবসময় আমার কথা শুনতে বাধ্য করেছি। ও আমার কথা না শুনলে আমি সবসময় ওকে বাপের বাড়ি চলে যাওয়ার ধমক দিতাম। সেই কারণেই ও আমার কথা শুনে ওঠা বসা করতো, আর ও আপনার কথা চিন্তাই করতো না। সব ঠিক আছে, আমার কিচ্ছু চাই না, শুধু আমার ছেলে আগের মতো মানুষ হয়ে গেলেই আমি খুশি হব। কি করে আমার ছেলে আবার আগের মতো হবে? এভাবেই পুষ্পিতা দেবী এবং ললিতা দুজনেই খুবই কান্নাকাটি করতে থাকে। এমন সময় রণজিৎ পর্দার আড়াল থেকে বাইরে বেরিয়ে আসে। রণজিৎকে দেখে ললিতা এবং তার শাশুড়ি মা দুজনেই খুবই খুশি হয়। আর কান্নাকাটি করতে হবে না তোমাদেরকে। এই দেখো, আমি মানুষই আছি, আমি কুকুর হয়ে যাইনি। আমি শুধুমাত্র তোমাদের দুজনকে ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য এরকমটা করেছি। আমাকে ক্ষমা করে দাও মা। আসলে নতুন নতুন বিয়ে হওয়ার পর আমি তোমার কথা একেবারেই ভুলে গিয়েছিলাম। আমার জীবনে মা এবং বউ দুজনেই সমান গুরুত্বপূর্ণ। আমি এবার থেকে তোমাদের দুজনকেই সমানভাবে ভালোবাসা দেবো। শুধু দয়া করে তোমরা ঝগড়া করবে না প্লিজ। না বাবা, আমি আর কখনো তোমার সঙ্গে ঝগড়া করব না। না হলে যদি সত্যি সত্যি তুমি আবার কুকুর হয়ে যাও, আমি কুকুরের সঙ্গে সংসার করতে পারবো না। এভাবে সেদিনের পর থেকেই তাদের সংসারে সমস্ত অশান্তি দূর হয়ে যায়। রণজিৎ তার মা এবং বউকে নিয়ে হাসি খুশি সংসার করতে থাকে।